প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর ও এটুআই এর যৌথ উদ্যোগে দক্ষতা বাতায়ন ফেসবুক পেজে কারিগরি শিক্ষা দ্বারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং চতুর্থ পর্বে পাওয়ার টেকনোলজি ছাত্রছাত্রীদের জন্য লাইভ ক্লাস। চতুর্থ পর্বে পাওয়ার টেকনোলজি সকল ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ। তো আমি তোমাদের সামনে যে বিষয়টি আজকে নিয়ে এসেছি, বিষয়টি হচ্ছে অটোমোটিভ সাসপেনশন, ব্রেক, স্টিয়ারিং অ্যান্ড ট্রান্সমিশন সিস্টেম। বিষয় কোড ৬৭-১৪২। আমাদের আজকে বরাবরের ন্যায় তৃতীয় অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে অটোমোটিভ ক্লাস সিস্টেম। উপস্থাপনায় বরাবরের মতো আমি সঞ্জয় বণিক, জুনিয়র ইন্সট্রাক্টর, পাওয়ার, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট। তো আমাদের অটোমোটিভ ক্লাস সিস্টেমে আমরা এই তৃতীয় অধ্যায়, আজকে এই অধ্যায়টিকে দুটি অংশে ভাগ করছি। তো আজকে আমরা প্রথম যে অংশ আছে সেই অংশটি নিয়ে আলোচনা করব। তো আমরা কি কি শিখবো আজকে শিক্ষণফলের মধ্যে? অটোমোটিভ ক্লাস সিস্টেম সম্পর্কে জানতে পারবে, অটোমোটিভ ক্লাস সিস্টেম এর উদ্দেশ্য সম্পর্কে জানতে পারবে, অটোমোটিভ ক্লাস সিস্টেম এর শ্রেণী বিন্যাস করতে পারবে, একটি কয়েল স্প্রিং এবং ডায়াফ্রাম স্প্রিং ক্লাসের গঠন ও কার্যপ্রণালী সম্পর্কে জানতে পারবে, একটি মাল্টি ডিস্ক ক্লাস ও সেন্ট্রিফিউগাল ক্লাসের গঠন ও কার্যাবলী সম্পর্কে বর্ণনা করতে পারবে, একটি হাইড্রোলিক ক্লাস ও একটি ম্যাগনেটিক, যা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সে পরিচালিত ক্লাস এর গঠন ও কার্যপ্রণালী সম্পর্কে বর্ণনা করতে পারবে। ক্লাসের বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট আছে, সেই অ্যাডজাস্টমেন্ট সমূহ সম্পর্কে জানতে পারবে। এই অধ্যায়ের মোটামুটি এই কয়টা জিনিস আমরা দুইটা অংশে ভাগ করছি। দুইটা অংশে আমরা দেখব যে কিভাবে প্রত্যেকটা অংশ কিভাবে কাজ করে। তো শুরুতে আসা যাক অটোমোটিভ ক্লাস আসলে জিনিসটা কি। তো অটোমোটিভ ক্লাসটা হচ্ছে মোটরযানে পাওয়ার ট্রান্সমিশন সিস্টেম একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি একটি অস্থায়ী সংযোগকারী মেকানিজম যা ড্রাইভার প্রয়োজন অনুসারে ইঞ্জিন ও গিয়ারবক্সের মাঝে সংযোগ স্থাপন এবং বিচ্ছিন্ন করে। মোটরযানের চাকায় শক্তি সরবরাহ করার ব্যবস্থাপনাকে ক্লাস সিস্টেম বলে। তো এখানে আমরা ক্লাসটা বলছি কি, যে আমার ড্রাইভার প্রয়োজন অনুসারে, অর্থাৎ প্রয়োজন অনুসারে সে একবার শক্তি, অর্থাৎ কোন জায়গার শক্তি, এই যে ইঞ্জিনে উৎপাদিত শক্তি অর্থাৎ ঘূর্ণন গতি, সেই ঘূর্ণন গতি প্রয়োজন অনুসারে সেই ঘূর্ণন গতিটিকে এই গিয়ারবক্সে সরবরাহ করতে পারে, অথবা প্রয়োজন অনুসারে সেই ঘূর্ণন শক্তি বন্ধ করতে পারে। তো এই ইঞ্জিন এবং এই যে গিয়ারবক্স, তাদের মধ্যে যে অংশটি হচ্ছে, সেই অংশটি হচ্ছে আমার ক্লাস। তো প্রিয় শিক্ষার্থী, আমরা ক্লাসটি বোঝার চেষ্টা করছি যে এই ক্লাসের মাধ্যমেই আমি কি করব, ইঞ্জিনের যে ঘূর্ণন শক্তি, সেই শক্তিটাকে একবার আমার প্রয়োজন অনুসারে আমি এই গিয়ারবক্সে সরবরাহ করব, আবার প্রয়োজন অনুসারে সরবরাহ বন্ধ করতে পারবো। সেই কারণে আমরা এখানে বলছি এটা একটা অস্থায়ী সংযোগকারী মেকানিজম। তো এখানে ইঞ্জিন আছে, এখানে ক্লাস ইউনিট, টোটালটা একটা ক্লাস ইউনিট। সেই কালো এই অংশটি হচ্ছে আমার ক্লাস, এই অংশটি হচ্ছে আমার ইঞ্জিনের ফ্লাইহুইল, এই অংশটি হচ্ছে প্রেসার প্লেট মেকানিজম লিঙ্ক সহকারে, আর এটা হচ্ছে আমার ড্রাইভ শ্যাফট। আচ্ছা, তো এই ক্লাস ব্যবহারের উদ্দেশ্যটা আসলে কি, আমি কি উদ্দেশ্যে ক্লাসটা ব্যবহার করব, একটা মোটরযানে কি উদ্দেশ্যে আমি ক্লাস ব্যবহার করতে পারি? প্রথম যে উদ্দেশ্য সেটা হচ্ছে ইঞ্জিন ও গিয়ার বক্সের মাঝে সংযোগ স্থাপন ও বিচ্ছিন্ন করা। প্রিয় শিক্ষার্থী, একটু ভালো করে লক্ষ্য করে দেখবে, এই অংশটি হচ্ছে আমার ইঞ্জিন এবং এই অংশটি হচ্ছে আমার গিয়ার বক্স। এদের মাঝে সংযোগ স্থাপন অথবা বিচ্ছিন্ন করার জন্য আমি কি ব্যবহার করতে পারি? এই ক্লাসটা ব্যবহার করতে পারি।
আমার প্রয়োজন অনুসারে ইঞ্জিনের গতি আমি গিয়ারবক্সে পৌঁছাবো, অথবা প্রয়োজন অনুসারে ইঞ্জিনের শক্তি আমি গিয়ারবক্সে শক্তি সরবরাহটা কি করতে পারি, বন্ধ করতে পারি। তারপরের উদ্দেশ্য হচ্ছে কি, গিয়ার পরিবর্তনের সময় ইঞ্জিন হতে পাওয়ার ট্রান্সমিশনকে বিচ্ছিন্ন করা। এই যে দেখো, আমি যখনই আমার গিয়ার পরিবর্তন করার সময় হবে, অর্থাৎ আমি প্রথম গিয়ার থেকে দ্বিতীয় গিয়ার অথবা দ্বিতীয় গিয়ার থেকে তৃতীয় গিয়ারে শক্তি কনভার্ট করব, তখন হঠাৎ করে যদি আমি গিয়ার পরিবর্তন করতে চাই, তাহলে এই গিয়ারের যে দাঁত, সেই দাঁতগুলো একে অপরের সাথে ধাক্কা লেগে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। সেই অনুপাতে কি করতে হবে, ইঞ্জিনের যে ঘূর্ণন গতি, সেই ঘূর্ণন গতিটাকে আমি এই ক্লাসের মাধ্যমে শক্তি সরবরাহটা বন্ধ করে দিব। ফলে এই গিয়ারবক্সে আর ঘূর্ণন গতি বা শক্তি পৌঁছাবে না। তখন আমার প্রয়োজন অনুসারে আমি গিয়ারটাকে এই লিভারের মাধ্যমে আমি কি করতে পারি, আমি আমার প্রয়োজন অনুযায়ী গিয়ার সেট করতে পারি অথবা গিয়ারকে পরিচালনা করতে পারি। তারপরে বলছি কি, ইঞ্জিনের তৈরি টর্ককে পুরোপুরি গিয়ারবক্সে সরবরাহ করা, অর্থাৎ এই ইঞ্জিন যে শক্তিতে আমার ঘূর্ণন গতি উৎপাদন করতেছে, সেই শক্তি সম্পূর্ণরূপে আমি গিয়ারবক্সে প্রেরণ করতে পারি। যেহেতু এখানে কি নাই, আমার যে এই ঘর্ষণজনিত যে ফ্রিকশন লস, সেটা খুবই সামান্য। সেই কারণে আমরা ধরে নিই যে আমার ইঞ্জিনের পুরো শক্তিটা এই ক্লাচের মাধ্যমে আমি কি করতে পারি, যে আমার যে গিয়ারবক্সের ইনপুট শেপে আমি সরবরাহ করতে পারি। তারপরের উদ্দেশ্য কি, চলন্ত অবস্থায় সহজে এবং শব্দহীনভাবে গিয়ার পরিবর্তনের সময় সাহায্য করে। অর্থাৎ আমি যখন গাড়ি পরিচালনা করব অর্থাৎ ড্রাইভ করব, যাতে খুবই মসৃণতার সহিত এবং শব্দবিহীনভাবে যাতে গিয়ার পরিবর্তন করতে পারি, সেই সুবিধাটা আমার সেই ক্লাস দিয়ে থাকে। কারণ আমি ক্লাসকে যখন বিচ্ছিন্ন করব, তখন সেই গিয়ারবক্সটা ফ্রি হয়ে যায়, তখন আমি তাকে ইচ্ছে মতো আমার গিয়ার পরিবর্তন করতে পারি। তারপরে আসো, ধাক্কা দিয়ে মোটরযানকে স্টার্ট করতে সাহায্য করে। এটা অধিকাংশই আমরা লক্ষ্য করে থাকি যে কখনো দেখবা রাস্তাঘাটে যে কিছু লেবার বা কিছু শ্রমিক একটি গাড়িকে পিছন দিক দিয়ে ধাক্কা দিচ্ছে, গাড়িটা কিছু দূর যাওয়ার পর স্টার্ট হয়ে যায়। এটা একটা সুবিধা। সেটাও কি, আমার যদি কি বলে এটাকে পেট্রোল ইঞ্জিন হয়, তাহলে ব্যাটারি আমার কি হয়ে যেতে পারে, শীতকালীন দেশে আমার শীতকালীন সময় আমার কি হয়, ব্যাটারিটা ডাউন হয়ে যায়, তখন ইঞ্জিন সহজে স্টার্ট নিতে চায় না। তখন আমরা কি করি, সেই গাড়িটাকে যদি আমি এই ইঞ্জিনের শক্তিটা ক্লাচ হয়ে গিয়ারবক্স হয়ে ড্রাইভ শেফট হয়ে ডিফারেন্সিয়ালের পর্যন্ত যদি পৌঁছাইতে পারি, তাহলে যখন লক অবস্থায় থাকবে অর্থাৎ ক্লাচ অবস্থায় আছে, তখন আমি যদি পিছন থেকে গাড়িটাকে ধাক্কা দেই, তাহলে তার চাকার ঘূর্ণনের ফলে ডিফারেন্সিয়াল ঘুরবে, ড্রাইভ শেফট ঘুরবে, গিয়ার ঘুরলে ক্লাচ ঘুরলে আমার ইঞ্জিনটা অপারেটিং হবে। তখন একটা নির্দিষ্ট সময়ের পর আমার ইঞ্জিনটা স্টার্ট হয়ে যাবে। সেই সুবিধাটা আমরা পেয়ে থাকি। এটা কখন, যখন শীতের সময়, যখন আমাদের ব্যাটারি ডাউন হয়ে যায়, ইঞ্জিন সহজে স্টার্ট নিতে চায় না, তখন আমরা ধাক্কা দিয়ে কি করি, মোটরযানকে স্টার্ট করি। ইঞ্জিন চালু করার সময় ক্লাচ পাওয়ার ট্রান্সমিশনকে বিচ্ছিন্ন করে। দেখবে ড্রাইভার যখন কি করে, আমার ইঞ্জিন বা মোটরযানকে চালু করে, তখন কিছু সময়ের জন্য গাড়িটা কিন্তু জায়গায় অবস্থান করতেছে, কিন্তু ইঞ্জিন রান করতেছে। এটা কিভাবে সম্ভব? ফলে তো গাড়িও তো রান করার কথা না। আমরা কি করি, ড্রাইভার দেখবে তার বাম পা দিয়ে সে কি করে, বাম পা দিয়ে সে যে তার ক্লাচ প্যাডেলটা আছে, সেই প্যাডেলটাকে চাপ দিয়ে ধরে রাখে। ফলে ক্লাচটা বিচ্ছিন্ন অবস্থায় থাকে, অর্থাৎ ইঞ্জিনটা ফ্রিলি ঘুরে এবং শক্তি আমার এই পিছন পর্যন্ত গিয়ারবক্স হয়ে চাকা পর্যন্ত সেই শক্তিটা পৌঁছায় না। যখন আমি সামনের দিকে অগ্রসর হব, ড্রাইভার কি করে, ধীরে ধীরে সেই যে ক্লাচ প্যাডেলটা ছাড়তে থাকে আর এই দিকে এঙ্গেজ হতে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, এই কিছু উদ্দেশ্যে আমরা এই ক্লাসকে ব্যবহার করে থাকি। তো আরও অনেক উদ্দেশ্য আছে, এর মধ্যে এই কয়টা উদ্দেশ্য গুরুত্বপূর্ণ। তো আমরা অটোমোটিভ ক্লাসের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তো
তো প্রথমে অটোমেটিক যে ক্লাসটি আছে সেটাকে দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে পজিটিভ বা ডগ ক্লাস, যেটা আমরা ফিঙ্গার বলে থাকি, আরেকটা হচ্ছে গ্র্যাজুয়াল এঙ্গেজমেন্ট ক্লাস। এই গ্র্যাজুয়াল এঙ্গেজমেন্ট ক্লাসটি আবার তিন প্রকার আছে, ফ্রিকশনাল আছে, ফ্লুইড বা হাইড্রোলিক আছে, আবার কি আছে ইলেকট্রোম্যাগনেটিক টাইপ আছে। এবার এই ফ্রিকশনাল ক্লাসকে আবার 6 ভাগে ভাগ করছে। কোন ক্লাস আছে, ডিস্ক ক্লাস, সেমি সেন্ট্রিফুগাল ক্লাস, কয়েল স্প্রিং ক্লাস, ডায়াফ্রাম স্প্রিং ক্লাস, সেন্ট্রিফিউগাল ক্লাস। তো প্রিয় শিক্ষার্থী, এখানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আমাদের যে এই ডিস্ক ক্লাস, সেই ডিস্ক ক্লাস। এই ডিস্ক ক্লাসটা দুইটা প্যাটার্নে হয়ে থাকে, এটা হচ্ছে একক ডিস্ক বিশিষ্ট হতে পারে অথবা মাল্টি ডিস্ক হতে পারে। তো মাল্টি ডিস্ক আবার অনেক সময় কি হয়, ড্রাই বা ওয়েট টাইপের হয়ে থাকে। তো আমরা একে একে প্রত্যেকটি ক্লাস নিয়ে আলোচনা করব। তো আমরা শুরু করছি আমাদের সেই বিভিন্ন প্রকার অটোমোটিভ ক্লাস ব্যবস্থাপনা, এর গঠন এবং কার্যপ্রণালী। তো দেখো, এই সেই ইঞ্জিন, এই সেই গিয়ার বক্স, ঠিক তার মাঝে অবস্থান করতেছে আমাদের সেই ক্লাস। এই ক্লাসটা বিভিন্ন টাইপের আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি। তো প্রত্যেকটা টাইপের কার্যপ্রণালী একই, তাদের কাজটা একই, যে আমার প্রয়োজন অনুযায়ী শক্তি সরবরাহ করব অথবা প্রয়োজন অনুযায়ী শক্তি সরবরাহ বিচ্ছিন্ন করব। এখন কখন প্রয়োজন শক্তি সরবরাহ এবং কখন প্রয়োজন বিচ্ছিন্ন করা, সেটা আমরা তার উদ্দেশ্যের মধ্যে পড়ে আসছি। তো এই কয়টা জিনিসকে যদি লক্ষ্য করে আমরা দেখি, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্লাস সিস্টেমের ব্যবস্থাপনাটা, যে আসলে ক্লাস সিস্টেম কিভাবে পরিচালিত হয় বা কি কি ব্যবস্থাপনায় ক্লাস সিস্টেমটা পরিচালিত হয়। দেখো, প্রথমে আছে চালক ব্যবস্থাপনা, যাকে আমরা ড্রাইভিং মেম্বার বলে থাকি। তারপরে আছে চালিত ব্যবস্থাপনা, যাকে আমরা ড্রিভেন মেম্বার বলে থাকি। তারপরে আছে অপারেটিং ব্যবস্থাপনা, যাকে আমরা ক্লাস লিঙ্কেজ বলে থাকি। তো প্রিয় শিক্ষার্থী, এই তিনটা জিনিস বা তিনটা অংশকে যদি তুমি ভালো করে রপ্ত করতে পারো, তাহলে তিনটা অংশই প্রতিটা ক্লাসের গঠন এবং কার্যপ্রণালীর ক্ষেত্রে প্রয়োগ করা হয়। তো দেখো, প্রথম যে চালক ব্যবস্থাপনা বা ড্রাইভিং মেম্বার বলতেছি, সেটা হচ্ছে আমাদের ইঞ্জিনের ফ্লাই হুইল। এই ইঞ্জিনের ঘূর্ণন শক্তিটা আমরা ফ্লাই হুইলের মাধ্যমে আউটপুটে পেয়ে থাকি। আচ্ছা, এখানে চালক ব্যবস্থাপনার মধ্যে আরও অনেক কিছু আছে, অর্থাৎ এই ফ্লাই হুইলের সাথে নর্মালি যে সকল অংশ সংযোগ করা থাকে, এর মধ্যে প্রেসার প্লেট আছে, ডায়াফ্রাম আছে, রিলিজ বিয়ারিং আছে, অর্থাৎ ফ্লাই হুইলগুলো সেগুলো কি ঘুরতে থাকে, সেগুলো হচ্ছে আমার চালক ব্যবস্থাপনা বা ড্রাইভিং মেম্বার। আর চালিত ব্যবস্থাপনাটা হচ্ছে সে আমাদের ক্লাস প্লেট বা ডিস্ক, যা আমি প্রয়োজন অনুযায়ী একবার ক্লাস প্লেটে চাপ প্রয়োগ করলে সেই অংশটি এই ফ্লাই হুইলের সাথে লেগে যাবে, অথবা চাপ প্রয়োগ করলে সরে আসবে, অর্থাৎ লেগে যায় এবং সরে যাওয়ার কাজটি সেই ক্লাস সিস্টেম আবার করে থাকে। সেটিকেও সেই কারণে সেটির নাম হচ্ছে কি চালিত ব্যবস্থাপনা অথবা ড্রিভেন মেম্বার। এখন আসো অপারেটিং ব্যবস্থাপনা, যাকে আমরা ক্লাস লিঙ্কেজ বলি। অর্থাৎ এই যে ক্লাস একবার সংযোগ করবে, একবার বিচ্ছিন্ন হবে যে সকল ডিভাইস বা যে সকল অংশের মাধ্যমে, সেই সকল অংশগুলোর সমন্বয় হচ্ছে আমার ক্লাস লিঙ্কেজ, যেখানে আমার ক্লাস পেডাল আছে, অ্যাডজাস্টমেন্ট আছে, ক্লাস কেবল আছে, তারপরে রিলিজ বিয়ারিং আছে, ফ্রগ আছে, ক্লাস কাভার আছে। এই সম্পূর্ণটা ইউনিট মিলে হচ্ছে আমার লিঙ্কেজ ব্যবস্থাপনা। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এই তিনটি ব্যবস্থাপনা সম্পর্কে যদি বিস্তারিত আলোচনা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ক্লাস সিস্টেমে যে চালক বা ড্রাইভিং মেম্বার ব্যবস্থাপনাটা আসলে কিভাবে কাজ করে। তো দেখো, এটি হচ্ছে আমার ফ্লাই হুইল। এই ফ্লাই হুইলের মধ্যে কি করা হয়, প্রথমে যে অবস্থানটা আছে সেই অবস্থানটা হচ্ছে, দেখো আমার সেই এই যে ক্লাস, যাকে আমরা ক্লাস প্লেট হিসেবে চিহ্নিত করতেছি। এবার ঠিক তার উপরে আছে দেখো
আমাদের সেই প্রেসার প্লেট। এই যে দেখো এই অংশটি হচ্ছে প্রেসার প্লেট। তারপরে আছে কি ডায়াফ্রাম। তো প্রেসার প্লেটটি দেখতে কেমন? এই যে দেখো এই যে প্রেসার প্লেট এইরকম দেখতে, যে কিনা এখানে ক্লাস থাকলে পরে ক্লাসের উপরে চাপ দিয়ে রাখে। এই সেই প্রেসার প্লেটের ভিতরের অংশ, এটা হচ্ছে আমাদের ডায়াফ্রাম। আর এই যে অংশটি হচ্ছে, এই অংশটি হচ্ছে কাভার, এই যে কাভারের নিচের অংশ। আচ্ছা, তো আমরা এখানে দুই ধরনের আমরা ক্লাস সিস্টেম দেখানোর চেষ্টা করছি। এই যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে ডায়াফ্রাম প্রক্রিয়া, আর এটা হচ্ছে কয়েল স্প্রিং প্রক্রিয়া। এখানে শুধু পার্থক্য এটাই যে এখানে এই ডায়াফ্রামে যে কাজটি করতো সেই কাজটি এখানে কয়েল স্প্রিংয়ের যে ফিঙ্গার আছে সেই ফিঙ্গারগুলো করবে, অর্থাৎ এই ফিঙ্গারগুলো সেই কাজগুলো করবে। তো এটা কীভাবে কাজ করে? তো এখানে ইঞ্জিনে ক্র্যাঙ্ক শ্যাফটের সাথে সংযুক্ত ফ্লাইহুইল এবং এর সাথে মাউন্ট ক্লাস কভার সংযুক্ত প্রেসার প্লেট, স্প্রিং বা ডায়াফ্রাম সমন্বয়ে এই চালক ব্যবস্থাপনা কাজ করে। অর্থাৎ এই চালক ব্যবস্থাপনা অর্থাৎ আমার এই ফ্লাইহুইলের সাথে যে সকল অংশ জুড়ে আছে। কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে ক্লাস প্লেটটি কিন্তু ফ্রি। যখনই আমি এখানে চাপ দিব তখনই সে কি হবে? বিচ্ছিন্ন হবে, আর না হলে কি হবে? অ্যাটাচড অবস্থায় থাকবে। এই অংশটি হচ্ছে আমার চালিত বা ড্রিভেন মেম্বার। আচ্ছা, তো ডায়াফ্রাম স্প্রিংয়ের ক্ষেত্রে আমরা এই ফিঙ্গারগুলোতে চাপ দেব, আর কয়েল স্প্রিংগুলোতে আমরা রিলিজ বিয়ারিংয়ের মাধ্যমে এই ফিঙ্গারে চাপ দিই। এখন আসো যে ক্লাস সিস্টেমে চালিত বা ড্রিভেন মেম্বার ব্যবস্থাপনা। তো সেই হচ্ছে আমাদের ক্লাস। সেই ক্লাসে যে আমরা ক্লাস প্লেট বলতেছি বা ক্লাস ডিস্ক বলতেছি, সেখানে অনেকগুলা অংশ নিয়ে গঠিত। এর মধ্যে আছে ফ্রিকশন লাইনার, টরশন স্প্রিং, সেন্ট্রাল হার্ব, কুশন স্প্রিং। তো এখানে আরেকটু বিস্তারিত যদি আমরা দেখি তাহলে এই সেই টরশন স্প্রিং। এখন এই টরশন স্প্রিংটা কেন ব্যবহার করা হয়? টরশন স্প্রিংটা ব্যবহার করা হয় ক্লাস এঙ্গেজ হওয়ার সময় যখন প্রেসার প্লেট ক্লাস প্লেটকে চেপে ধরে, তখন ক্লাস শেপ বা ট্রান্সমিশন শেপ গিয়ার বক্স ইনপুট শেপ ঘুরতে থাকে। এ সময় মুচড়ানো বা ঘূর্ণনজনিত কম্পন সৃষ্টি হয়। যখন হঠাৎ করে আমার এই প্রেসার প্লেটটি এই ক্লাস প্লেটকে চেপে ধরে, তখনই ওই হঠাৎ করে ঘূর্ণন বা কম্পন একটা সৃষ্টি হয়। সেই কম্পন বা হঠাৎ ঘূর্ণনের আঘাতকে সহ্য করার জন্য আমরা এই টরশন স্প্রিংটা ব্যবহার করে থাকি। আচ্ছা, ঠিকভাবেই আমরা আরেকটি আছে যে কুশনিং স্প্রিং। অর্থাৎ এই কুশনিং স্প্রিং আমরা কেন ব্যবহার করি? এই কুশনিং স্প্রিংটি ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে যে যখনই আমার সেই ক্লাস প্লেটটি আমার এই প্রেসার প্লেট চেপে ধরবে, তখনই তার মধ্যে একটা হঠাৎ করে কি হয়? চাপ প্রয়োগ হয়। সেই চাপ প্রয়োগের ফলে আমার যে ক্লাস, সেই ক্লাসটি টুইস্ট হয়ে যেতে পারে। সেই যাতে আঘাতটা সহ্য করতে পারে, দেখো এখানে দেখো কুশনিং স্প্রিংটা দেখানো আছে। যখন এই পোর্শনটিকে চাপ দিবে, ফলে তাদের মধ্যে যে একটু দূরত্ব, সেই দূরত্বটা ধীরে ধীরে সংকুচিত হবে। হঠাৎ করে দেওয়ার কারণে সংকুচিত হবে, ফলে সেই আঘাতটা সে সহ্য করে নেবে। সেটা হচ্ছে আমাদের কুশনিং স্প্রিংয়ের কাজ। আর এইখানে ঠিক আমাদের ড্রাইভ শ্যাফটটা বসানো থাকে। অর্থাৎ এই যে এই অংশে আমাদের সেই ক্লাসের যে এই অংশটি আছে, যাকে বলে আমরা হাব, সেই হাবটি প্রবেশ করানো থাকে। এবং এটা ক্লাসটি যখন এঙ্গেজ অবস্থায় ঘুরবে, তখনই কি শ্যাফটটা ঘুরতে থাকবে। শ্যাফটটি ঘুরতে থাকলে আমাদের যে গিয়ার বক্স, সেই গিয়ার বক্সে কি ঘুরতে থাকবে। এখন আসো অপারেটিং ব্যবস্থাপনা। তো আমরা অপারেটিং ব্যবস্থাপনাটা বলতে একটি প্যাডেল বা লিভার থাকবে, যা চালক এবং চালিত প্লেটকে বিচ্ছিন্ন করতে চাপ দেওয়া হয়। তো এই সেই অপারেটিং ব্যবস্থাপনা। অপারেটিং ব্যবস্থাপনার মধ্যে কী কী আছে? মেকানিক্যাল ক্লাস লিঙ্কেজ অপারেটিং ব্যবস্থাপনা, আর কি আছে কি হাইড্রোলিক ক্লাস লিঙ্কেজ অপারেটিং ব্যবস্থাপনা। অর্থাৎ এখানে মেকানিক্যালি কেবলের মাধ্যমে চাপ প্রয়োগ করে এঙ্গেজ বা ডিসএঙ্গেজ করা হয়। আর এখানে কি করা হয়? এখানে হাইড্রোলিক প্রক্রিয়া, অর্থাৎ ফ্লুইড দিয়ে চাপ প্রয়োগ করে আমার প্রয়োজন অনুসারে আমি সংযোগ সরবরাহ করতে পারি এবং সংযোগ সরবরাহ বিচ্ছিন্ন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী,
এই তিনটি অংশ যদি আমরা গুরুত্ব সহকারে বুঝে থাকি তাহলে আমরা দেখব যে আমাদের পরবর্তী অংশ আমরা এখন দেখব যে একটি ডায়াফ্রাম স্প্রিং যে ক্লাস আছে সেই ক্লাসের গঠন। তো একটা ডায়াফ্রাম স্প্রিং কি নিয়ে গঠিত হয় তো আমরা এখানে দেখি চিত্রে একটি ফ্রিকশনাল টাইপ ডায়াফ্রাম স্প্রিং দেখানো হয়েছে। এক ক্লাচ মূলত ক্লাচ প্লেট, তো এই অংশটি হচ্ছে আমার ক্লাচ প্লেট, প্রেসার প্লেট এই যে ঠিক পেছনে অর্থাৎ এই যে অংশটি অথবা এই কাভারের পেছনে অংশটি হচ্ছে আমার প্রেসার প্লেট। ডায়াফ্রাম স্প্রিং এই সেই ডায়াফ্রাম স্প্রিং, এই যে ডায়াফ্রাম স্প্রিং। রিলিজ বিয়ারিং ক্লাচ কাভার এই হলুদ অংশটি হচ্ছে আমার ক্লাচ কাভার। ক্লাচ ফর্ক এই অংশটি হচ্ছে ফর্ক ইত্যাদি নিয়ে সে গঠিত। আচ্ছা, তো এখানে আমরা ডায়াফ্রাম ব্যবহার করছি বলে সেখানে নাম হয়ে গেছে কি ডায়াফ্রাম স্প্রিং ক্লাচ। তো এই ক্লাচটি আসলে কিভাবে কাজ করে, আমরা নর্মালি দুইটাভাবে কাজ করি। ক্লাচটাকে কাজ করানো হয় যখন আমি ক্লাচ প্যাডেলে কি করব, চাপ প্রয়োগ করব তখন একভাবে কাজ করবে, যখন আমি চাপ প্রয়োগ সরিয়ে নিব তখন একভাবে কাজ করবে। তো আমরা নর্মালি ক্লাচটা কিভাবে থাকে, মোটর জানে নর্মালি ক্লাচটা কিভাবে থাকে। নর্মালি মোটর জানে আমরা ক্লাচটি আমরা এঙ্গেজ অবস্থায় থাকে অর্থাৎ সংযোগ অবস্থায় থাকে। সাধারণ অবস্থায় আমরা আবারও বলতেছি, সাধারণ অবস্থায় আমাদের যে ক্লাচ ইউনিটটি আছে সেই ইউনিটটি এই ইঞ্জিন এবং গিয়ারবক্সের মাঝে সংযোগ অবস্থায় থাকে নর্মালি। তো এখানে দেখো কিভাবে কাজ করতেছে, এটা একটা নর্মালি চিত্র যে এই অংশটি হচ্ছে আমার ফ্লাইহুইল, ঠিক তার এই অংশটি হচ্ছে আমার ক্লাচ বলি বা ফ্রিকশনাল ডিস্ক বলি, আর এই অংশটি হচ্ছে আমার প্রেসার প্লেট। এই যে দুইটা পোর্শন 2D সেই কারণে আমরা দেখতে পাচ্ছি এই অংশটি হচ্ছে প্রেসার প্লেট। আর এই যে ঠিক উপরে অংশটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ডায়াফ্রাম, এটি হচ্ছে আমার কি রিলিজ বিয়ারিং, এটা হচ্ছে ফর্ক, এটা হচ্ছে ক্লাচ কেবল, আর এটা হচ্ছে প্যাডেল। আর এই অংশটা হচ্ছে আমাদের যে গিয়ারবক্সের সাথে সংযুক্ত। এই যে সেই অংশগুলো আমরা আবার দেখার চেষ্টা করতেছি যে প্রথমে দেখো ফ্লাইহুইল, এই সেই ফ্লাইহুইল, তারপরে 5 নম্বর যে অংশটা আছে সেটা হচ্ছে কি ক্লাচ। দেখো ফ্লাইহুইলের পরে আছে কি ক্লাচ, দেখো ফ্লাইহুইলের পরে আছে ক্লাচ, ঠিক তার উপরে আছে কি প্রেসার প্লেট। এই যে 3 নম্বর অংশটি হচ্ছে আমার কি প্রেসার প্লেট, ঠিক তার উপরে আছে কি ডায়াফ্রাম, দেখো ঠিক তার উপরে আছে ডায়াফ্রাম, তার উপরে আছে কি কভার, এই সেই ক্লাচ কভার এবং এই কভারকে প্রেসার প্লেটের সাহায্যে কি করা হয়, এই ফ্লাইহুইলের মাধ্যমে আমার বোল্ট দিয়ে আটকে রাখা হয়। আচ্ছা, তো এটা আমরা কিভাবে কাজ করে দেখি। যখন আমি ক্লাচ প্যাডেলে চাপ প্রয়োগ করব না নর্মালি, অর্থাৎ সাধারণ অবস্থায় যখন ক্লাচ প্যাডেলে চাপ দেওয়া না হয় তখন ডায়াফ্রাম স্প্রিং এর চাপে প্রেসার প্লেটটি ক্লাচ প্লেটকে ফ্লাইহুইলের সাথে উচ্চ চাপে আটকে রাখে, ফলে ইঞ্জিন ফ্লাইহুইলের সাথে সাথে ক্লাচ প্লেটকে ঘোরাতে থাকে। অর্থাৎ নর্মাল অবস্থায় কি হয়, এই ডায়াফ্রাম স্প্রিংয়ের কারণে এই যে প্রেসার প্লেটটি এই ক্লাচকে ফ্লাইহুইলের সাথে কী করে আটকে রাখে, অর্থাৎ ইঞ্জিন রানিং হলে ফ্লাইহুইল ঘুরবে, ক্লাচ ঘুরবে, প্রেসার প্লেট ঘুরে আমার এই শক্তি চাকাতে চলে যাবে। এটা নর্মাল অবস্থায় হয়ে থাকে। ফলে ইঞ্জিন ফ্লাইহুইলের সাথে সাথে ক্লাচ প্লেটও ঘুরতে থাকে। আচ্ছা, আর ক্লাচ প্লেট ঘুরলে গিয়ারবক্সে ইনপুট শ্যাফটও ঘুরতে থাকে, ফলে ইঞ্জিন থেকে উৎপাদিত শক্তি চাকায় পৌঁছায়। এই অবস্থাকে আমরা বলতেছি এঙ্গেজ, অর্থাৎ ক্লাচ এঙ্গেজ, যেটা নর্মালি হয় আমাদের গাড়িতে, নর্মালি প্রথমে সেই কাজটা হয়ে থাকে। আচ্ছা, যখন আমি আমার প্রয়োজন অনুসারে আমি হঠাৎ করে ক্লাচ প্যাডেলে চাপ প্রয়োগ করব তখন কি ঘটবে, যখনই ড্রাইভার ব্রেক করতে অথবা গিয়ার পরিবর্তনের সময় ক্লাচ প্যাডেলে চাপ প্রয়োগ করবে তখনই কি হবে, এই চাপের কারণে কেবলটা এই দিক দিয়ে টান দিবে। আচ্ছা, আর এই অংশটা যখন এই দিক দিয়ে টান দিবে অর্থাৎ এটা এই দিক দিয়ে যাবে, এই অংশটা ওই দিক দিয়ে আসবে, তার সাথে এই অংশটা কি এদিকে আসবে, এখানে আটকানো থাকার কারণে এই যে ফর্কটি আছে ক্লাচ ফর্ক, শার্ক ফর্ক আমার যে রিলিজ বিয়ারিংকে
ভিতরের দিকে ধাক্কা দিবে। যখনই রিলিজ বিয়ারিংকে ভিতরের দিকে ধাক্কা দিবে, রিলিজ বিয়ারিং কি করবে, তাৎক্ষণিক ঠিক উপরে যে ডায়াফ্রাম আছে সেই ডায়াফ্রামের উপরে চাপ দিবে। যখনই সেই ডায়াফ্রামের উপরে চাপ দিবে, এই ডায়াফ্রামের এক প্রান্তের সাথে আটকানো আছে আমার কি প্রেসার প্লেট, সেই প্রেসার প্লেটকে সে কি করবে, তার যে ভিতর থেকে অর্থাৎ ক্লাস থেকে সে দূরে সরিয়ে নিয়ে আসার চেষ্টা করবে। কারণ দেখো এই অংশটা যখন ভিতরের দিকে যাবে, ঠিক তার বিপরীত অংশটি উপরের দিকে উঠে যাবে, ফলে আমার যে প্রেসার প্লেট আছে সেই প্রেসার প্লেটটাও সংযোগ অবস্থা থেকে দূরে সরে আসবে। ফলে তাৎক্ষণিক আমার যে ক্লাস প্লেটটি আছে সেই ক্লাস প্লেটটি কী হয়ে যাবে, চাপমুক্ত হয়ে যাবে। ফলে আমার ইঞ্জিনের ফ্লাইহুইল ঘুরলেও এই সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে আমার শক্তি গিয়ারবক্সে পৌঁছাবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বুঝতে পেরেছি যে আসলে যখন আমি সংযোগ করব তখন কিভাবে কাজ করবে, যখন আমি সংযোগ বিচ্ছিন্ন করব কিভাবে কাজ করবে। তো আমরা আজকে দেখেছি যে আমরা একটি ডায়াফ্রাম স্প্রিংয়ের গঠন এবং কার্যপ্রণালী ঠিক একে একে প্রত্যেকটি ক্লাসের আমরা গঠন এবং কার্যপ্রণালী তোমাদের সামনে নিয়ে আসব। তো আশা করি আমরা যতটুকু পর্যন্ত পড়েছি, বুঝেছি এবং বোঝার চেষ্টা করেছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে একটি ডায়াফ্রাম ক্লাস কখন কাজ করে, কিভাবে কাজ করে। তো আমরা প্রয়োজন অনুসারে ক্লাস প্যাডেলে চাপ দিব, প্রয়োজন অনুসারে সেই শক্তি সরবরাহ বিচ্ছিন্ন করব। আজকে এই পর্যন্তই। আগামীতে তোমাদের সাথে আবারও দেখা হবে বাকি অংশ নিয়ে। তো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। এই অনলাইন ক্লাসটি পুনরায় দেখতে দক্ষতা বাতায়ন অথবা www.skill.gov.bd/DTE ওয়েবসাইটে ভিজিট করবে। সেখানে তোমাদের জন্য সেই বিষয়ভিত্তিক ক্লাসগুলো আপলোড করা হয়। যদি কেউ দেখতে না পারো পরবর্তীতে, তখন সেখান থেকে তোমরা পুনরায় দেখার সুযোগ আছে। তো সর্বশেষ একটি কথা দিয়ে শেষ করব, আমরা করোনা সেই মহামারী ক্লান্তি লগ্নে করোনা শিষ্টাচার মেনে চলি, নিরাপদে থাকি, এই বলে আজকে আমরা ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।